প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই বিতর্কের নেপথ্যে। এই নিয়ে আলোচনা করতে আমন্ত্রিত হয়েছেন স্টুডিওতে তিনজন তরুণ ছাত্র নেতৃত্ব। পরিচয় হতে চাই তাদের সাথে। নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এরপরই আছেন আবু বাকের মজুমদার, তিনি সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্রশক্তি। এবং এরপরই আছেন সিকবাতুল্লাহ সিবগা এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। নাসির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। 2 বছর পূর্ণ করলো জুলাই গণ অভ্যুত্থান। এই 2 বছর পর যখন এই গণ অভ্যুত্থানকে ঘিরে গৌরব নিয়ে আলোচনা করার কথা, এই গণ অভ্যুত্থানকে ঘিরে শহীদদের তাদের যে আত্মত্যাগ নিয়ে আলোচনা করার কথা, কিংবা যারা আহত অবস্থায় আছেন, চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, তাদের পুনর্বাসন, তাদের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জগুলো কিভাবে পূরণ করা হবে সেটি নিয়ে আলোচনা করার কথা। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টকশোতে কিংবা রাজনীতির মাঠে বিভিন্ন ধরনের বিতর্ক আসছে। বিতর্ক বিভিন্ন দিক থেকে আসছে। কোনোটা পতিত ফ্যাসিবাদের পক্ষ থেকে আসছে, কোনোটা আবার দেখা যাচ্ছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হচ্ছে। আবার যারা জুলাইকে অনেক বেশি নিজেদের বলে মনে করে, জামায়াত কিংবা এনসিপি, তাদের কথাতেও কিছু বিতর্ক তৈরি হচ্ছে। আপনার কাছে সবশেষ যে প্রশ্নটি আমি রাখতে চাই, প্রথম যে প্রশ্নটি রাখতে চাই, যে সবশেষ যে আলোচনাটি হলো গত 2 দিন, যে নীলুফার চৌধুরী মনির তিনি একটি টকশোতে একটি কথা বলেছিলেন যে জুলাই এটি ছিল একটা ডিজাইনড টকশোর যে উপস্থাপক, তার প্রশ্নের জবাবে। যদিও পরবর্তীতে ছাত্রদল সভাপতি রাকিব এটির ব্যাখ্যা দিয়েছেন। আপনি কি মনে করেন জুলাইকে ঘিরে এই বিতর্কগুলো কেন আসছে? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটুকু বললেন এটি কোনোভাবে প্রত্যাশিত না। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান বা তার স্পিড বা সেগুলো নিয়ে নেগেটিভিটির যে ডিসকাশন, এটি কোনোভাবে প্রত্যাশিত ছিল না। বিশেষ করে যেটা আপনি স্পেসিফিক করলেন, আমাদের সাবেক ছাত্রদলের নেত্রী উনি টকশোতে একটি বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যে এই বক্তব্য নিয়ে আমাদের সংগঠনের সভাপতি উনিও পাল্টা একটি ব্যাখ্যা দিয়েছেন। আমি মনে করি মনি আপার হয়তো আন্ডারস্ট্যান্ডিং বা এক্সপ্রেশনে একটি ঘাটতি ছিল বলে আমি মনে করি। কিন্তু তিনি জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে সক্রিয় ছিলেন, এর আগে নির্যাতিত হয়েছেন। আমি মনে করি যে উনি যেটা বুঝাইতে চেয়েছেন হয়তো সেটি বলতে পারেননি বলে আমি মনে করি, এবং এটি এক্সপ্রেশন ওনার একটা সমস্যা ছিল বলে আমি ব্যক্তিগতভাবে সেটি মনে করি। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে গত 2 বছরে আপনি দেখেছেন গত কয়েকদিন ধরে বিশেষ করে গণমাধ্যম বা টকশোগুলোতে এক ধরনের যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে মাঠে ময়দানে, তাদেরকে এক ধরনের নেগেটিভ চরিত্রায়ন করার এক ধরনের অপচেষ্টা চলছে বিভিন্ন পয়েন্ট থেকে। উপস্থাপক, আলোচক বা এই যাত্রায় অনেকেই পক্ষে বিপক্ষে অবস্থান করছেন। আমি মনে করি এটি খুবই দুঃখজনক। আমরা গত 17টি বছর যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এটির সফল সমাপ্তি ঘটেছে, আমি মনে করি এটি পারস্পরিক দোষারোপ না করে যারা অংশীদার তাদের এটি আলাপ আলোচনার মাধ্যমে এটি সফল সমাধান হতে পারে। এবং কোনোভাবে এটি কাঙ্ক্ষিত হতে পারে না যে জুলাইয়ের যারা আহত হয়েছেন অথবা শহীদদেরকে নিয়ে যেই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে পতিত স্বৈরাচারের দোসররা যে আলোচনায় তারা নিজেদেরকে শরিক করছেন, এই আলোচনা আমি মনে করি যারা জুলাইয়ের পক্ষে ছিলেন তাদের কোনোভাবেই আলোচনায় শরিক হওয়া উচিত নয় বলে আমি মনে করি। আমি আবারও আপনার এই টকশোর মাধ্যমে আমি মনে করি যে মনি আপা যেটি বলতে চেয়েছেন সেই বলার সাথে আমি একমত যোগ করি। ওনার এক্সপ্রেশন অথবা আন্ডারস্ট্যান্ডিং এ হয়তো একটু ঘাটতি ছিল বলে তিনি এটি বলতে চেয়েছেন, কিন্তু গতকালে উনি ক্লিয়ারিফাই করেছেন এবং আমি মনে করি উনি আমাদের সাথে ব্যক্তিগত আলাপে বলেছেন যে বিশেষ করে তিনি পুলিশের স্নাইপারের বিষয়ে যেটি হয়তো একটু আংশিক বলার চেষ্টা করেছেন। আমরা বারবার বলেছি যে 2000-এরও বেশি যে ছাত্র জনতা শহীদ হয়েছেন সবাই পুলিশের গুলিতে শহীদ হয়নি, বরং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করেছে, তাদের গুলিতে অনেকে শহীদ হয়েছেন। সুতরাং আমি মনে করি যে আপা হয়তো সেটিকে এক্সপ্রেশন করতে গিয়ে হয়তো একটু ভুল করে বলেছেন বলে আমি মনে করি। যদি আপনার সাথে যোগ করি, শুধু নীলুফার চৌধুরী মনি না, আমরা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় যে বক্তব্য বিবৃতি দিয়েছেন, কোথাও জুলাইয়ের ব্যাপারে তার কথায় ওই ধরনের কোনো হোস্টাইলিটি দেখা যায়নি। কিন্তু
তার যারা নেতাকর্মী তাদের অনেকেই, ফজলুর রহমান, নীলোফার চৌধুরী মনি, অনেকেই এরকম কিছু নেতা নেত্রীর কথায় কিন্তু এক ধরনের বিতর্ক তৈরি করার সুযোগ নিচ্ছেন অনেকেই। তো এটি কেন হচ্ছে বলে আপনি মনে করেন? বিএনপির দিক থেকে জুলাইয়ের প্রতি কোনো অস্বস্তি থাকার কি কোনো কারণ আছে? না, কোনো অস্বস্তি থাকার তো কোনো কারণই নেই। এটি এই জন্যই কারণ নাই, কারণ হচ্ছে ধরুন শুধু যদি ছাত্র দলের কথাই বলি, যদি আমাদের 142 জন নেতাকর্মী যেখানে শহীদ হয়েছে শুধু আমাদেরই, সেখানে তো কোনো হোস্টাইল থাকার কথা নয়, বরং এটি শুরু হয়েছে ধরুন জুলাইয়ের ক্যাডিটকে নিয়ে, মালিকানা নিয়ে একক যে এক ধরনের টানাটানি, সে জায়গা থেকে হয়তো আমাদের দলের দুই একজন জামাতের বিরোধিতা বা এনসিপির রাজনৈতিকভাবে বিরোধিতা করতে গিয়ে সেটা বলতে তাদের হয়তো জুলাইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে একটু ঘাটতি ছিল বলে আমি মনে করি। কিন্তু জুলাইয়ের অর্থে, জুলাইকে ধারণ করা অর্থে, জুলাইকে স্পিডকে লালন করা অর্থে আমি মনে করি বিএনপির অবস্থান খুবই শক্তিশালী, যেরকম আমাদের প্রধানমন্ত্রী যেরকম ধারণ করেন। আমি আবারও বলছি, জুলাইয়ের ক্যাডেট নিয়ে কিন্তু জুলাই পরবর্তী সময়ে এক ধরনের টানাটানি হয়েছে, সেটিকে ডিসকাশন, দ্বিধা বিভক্ত করতে গিয়ে অনেকের হয়তো টার্নিং পয়েন্টে বলার ধরনে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে বলে আমি মনে করি। সিবগাতুল্লাহ, আপনার কাছে আসতে চাই। জুলাইয়ের এই 36 জুলাই পরবর্তী ছাত্র সংগঠনগুলোর মধ্যে কিংবা ছাত্র নেতৃত্বের মধ্যে যে ধরনের ঐক্য আশা করেছিল দেশের মানুষ, দেখা গেল খুব দ্রুতই সেখানে ফাটল ধরল। ছাত্র শিবিরের যে সমস্ত নেতা নেপথ্যে থেকে যুক্ত ছিল জুলাই গণঅভ্যুত্থানে, তাদের অনেকে আত্মপ্রকাশ করলেন এবং তারা নিজেদের দলের কর্মসূচি নিয়ে সামনে সক্রিয় হলেন। অন্যদিকে যে যারা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন সংগঠিত করেছিলেন, বিশেষ করে এখন যারা ছাত্র নেতৃত্ব এনসিপিতে, তারা আগে জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন, তো তাদের সাথে আপনাদের বিভেদ হলো। প্রশ্নটা হলো, এই যে এত দ্রুতই ছাত্র সমাজের মধ্যে যে বিভক্তি ছড়িয়ে ছিটিয়ে যাওয়া, কেউ কেউ রাজনৈতিক দল গঠন করলো, কেউ হয়তো বাম মোর্চা তৈরি করলো, একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, আপনারা আপনাদের দল নিয়ে আছেন, আপনাদের এই বিভক্তির সুযোগটা কি যারা পতিত স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ পুনরুত্থানের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এই কারণেই? ধন্যবাদ দুজন সহ-আলোচককে এবং আপনাকে। আসলে জুলাই কর্মসূচি অলরেডি আমি দেখেছি যে প্রথমত ইসলামী ছাত্র শিবির বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে, একবারে 36 দিনের কর্মসূচি, এবং একাধারে আমি দেখেছি আজকে যে দুটি ছাত্র সংগঠন আছে তারাও ঘোষণা করেছে। অর্থাৎ আমরা জুলাইকে সবাই ধারণ করার চেষ্টা করছি এবং জুলাইকে আপহোল্ড করার চেষ্টা করছি। তো আমরা যেই শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম বিগত ফ্যাসিবাদী শাসনামলে, এই জন্য বিগত ফ্যাসিবাদী শাসনামলে তো আসলে অনেকগুলো ঘটনা ঘটেছে। একাধারে যদি আমরা দেখি 28শে অক্টোবরের ঘটনা থেকে শুরু করে পিলখানা, এরপরে আল্লামা সাঈদী রায়ের পরে যে হত্যাযজ্ঞ ছিল, এভাবে করে এরপরে মোদি বিরোধী আন্দোলনের কথা বলি, সর্বশেষ আয়নাঘর, গুম, খুন ইত্যাদির পরে আসলে জুলাই এসেছে। কিন্তু আমরা যদি একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব যে জুলাইয়ে আসলে শুধুমাত্র কোনো একটা রাজনৈতিক দল অথবা কোনো ছাত্র সংগঠন অথবা কোনো প্ল্যাটফর্ম, আমরা কিন্তু কেউই এটা বলি না যে জুলাই আমরা একাই করেছি বা এরকম ব্যাপারটা। আমরা দেখেছি যে জুলাই সাধারণ মানুষ কিভাবে সম্পৃক্ত ছিল। আমরা দেখেছি যে পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনগুলোতে নেমে এসেছিল। তো পরবর্তীতে যেটা হয়েছে যে যেহেতু আমাদের সবার আলাদা আলাদা এজেন্সি আছে, এখানে আমরা যে তিনজন আছি, তিনজন হচ্ছে তিন ছাত্র সংগঠনে ছিলাম, যার যার রাজনৈতিক এজেন্ডা থাকে, যার যার কর্মসূচি থাকে। তো এই জায়গা থেকে সবাই যার এখন আমরা কিন্তু সবাই যার মতো করে আন্দোলনে ভূমিকা রেখেছি, অবদান রেখেছি। এক এক দলের এক এক ধরনের মানুষ শহীদ হয়েছে, এক একজন এক এক জায়গায় অবদান রেখেছে। কেউ আন্দোলন সংগঠনে অবদান রেখেছে, কেউ মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, কেউ আবার স্ট্র্যাটেজিক জায়গায় কাজ করেছে। এইভাবে করে আমরা দেখতে পাই যে আমাদের সকল জনসমর্থন এবং কর্মীদেরকে কিন্তু আমরা কাজে লাগিয়েছি। তো এখানে যেটা হয়েছে যে জুলাই আন্দোলন শেষ হওয়ার পরে যে যেটা করেছে সে তো সেটা বলবেই, সে কি করেছে, কি অবদান রেখেছে। কারণ হচ্ছে আমরা যদি নিজেদের কথা কেউ না বলে তাহলে তো অন্যরা কেউ বলে দেয় না। অথবা আমরা এটাও দেখেছি ক্রেডিটের প্রতিযোগিতায় চলে গিয়েছিল কিনা? অবশ্যই এটা ক্রেডিটের প্রতিযোগিতায় যায় না, বরং হিস্টোরিক্যাল জায়গাটাতে সবাইকে সত্যটাই বলতে হবে এবং সত্যটাই প্রস্ফুটিত করতে হবে। অন্যথায় কেউ যদি না বলে এবং কেউ যদি বেশি বেশি বলে, সেক্ষেত্রে অন্য আরেকজন যখন বেশি বলবে তখন একজন
গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার অবদানকেও অনেক সময় হচ্ছে মিনিমাইজ করা হয়। তো এই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই যে আমাদের বক্তব্য সবসময় ক্লিয়ার, যার জায়গায় পলিটিক্যাল স্ট্যান্ডের জায়গায় পলিটিক্যাল স্ট্যান্ড থাকবে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই একমত। বিশেষ করে আমরা মনে করি যে জুলাইয়ে সবচেয়ে বেশি অবদান ছিল আসলে শহীদদের, আহতদের, পঙ্গুত্ব বরণকারীদের। এরপরে আমরা যারা আছি, আমরা তো সবাই, আমরা যারা রাস্তায় নেমেছি, নিশ্চিত আমরা মৃত্যুবরণ করবো এটা জেনেই তো রাস্তায় নেমেছি। বাসায় কথাবার্তা বলেই কিন্তু আমরা রাস্তায় গিয়েছি যে আজকে যাচ্ছি, কালকে আমি হয়তো বা না আসতে পারি। তো এই জন্য আমার মনে হয় না এটা ক্রেডিটের ভাগাভাগি। কারণ দেখেন যে আমরা কানেক্টেড ছিলাম, নাসির ভাইয়ের সাথে আমার জুলাই আন্দোলনের সময়ও কথা হয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি, নাসির ভাই তার জনশক্তিদেরকে নাসির ভাই তার মতো করে পরিচালনা করেছে, আবার আমরা আমাদের জনশক্তিদেরকে আমাদের মতো করে পরিচালনা করেছি। ঠিক আছে, আমাদের এক একজনের স্ট্র্যাটেজি আসলে এক এক রকম ছিল। তো এই জন্য আমি এটা মনে করি না যে এটা আসলে ক্রেডিটের ভাগাভাগি, বরং যে যা করেছে এটা আসলে সবাই বলার চেষ্টা করেছে। বাকের মজুমদার, আপনার কাছে আসতে চাই। আপনারা একেবারে সম্মুখ সারিতে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন আপনি। এই যে বিশাল জনসমর্থন নিয়ে যে গণঅভ্যুত্থান সংগঠিত এবং সফল হলো, এবং আপনারা যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, আপনাদের প্রতি দেশের মানুষ, কুলি কামার, দিনমজুর, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র সবাই আস্থা রেখেছে। বলা হয় যে এই জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি সরকার পরিবর্তনের আন্দোলন নয়, বরং একটি ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ঐতিহাসিক একটা বিস্ফোরণ এবং নতুন বন্দোবস্ত কিংবা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে এটি হয়েছিল। তো দেশ গঠনের কাজটা শুরু কিংবা চালু কিংবা সম্পন্ন হওয়ার আগেই আপনি যে ছাত্র সংগঠনে আছেন, আপনাদের যে মাদার সংগঠন এনসিপি একটা দল গঠন করে ফেলল। দেশের মানুষ তো আপনাদেরকে রাজনৈতিক দল গঠনের ম্যান্ডেট তখন দেয় নাই, দিয়েছে একটা দেশের নতুন গণজাগরণের একটা ম্যান্ডেট দিয়েছিল। এই দল গঠনের মধ্য দিয়েই কি ছাত্র সমাজের শক্তির ভাঙন শুরু না, এবং যেটির সুযোগ এখন অন্যরা নিচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা সহলোক আছেন সবাইকে ধন্যবাদ। শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সকল শহীদ এবং আহত সহ যারা জুলাইতে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য অংশগ্রহণ করেছেন সবাইকে। শুরুতেই একটা জিনিস আমি প্রশ্নটা তুলতে চাই, সেটা হচ্ছে জুলাই বিতর্কের নেপথ্যে যে শিরোনাম, এই শিরোনামটা আমার কাছে একটা মানে প্রবলেমেটিক শিরোনাম মনে হয়েছে। জুলাই আসলে বিতর্কের কোনো বিষয় না। আমরা বাংলাদেশের ইতিহাসে আমার কখনো চোখে পড়ে নাই মুক্তিযুদ্ধের বিতর্কের নেপথ্যে এই ধরনের শিরোনামে আলোচনা হওয়ার। কিন্তু জুলাইকে আমরা মনে করি যে একটি মহল জুলাইকে বিতর্কিত করতে চায়, করার চেষ্টা করছে। কারণগুলোই আমরা খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা করছে। এটা আমার মনে হয় যে অন্যভাবে আমরা আলোচনাটা করতে পারতাম, কিন্তু জুলাই বিতর্কের নেপথ্যে এই শিরোনামটা আমার মনে হয় যে অন্যভাবে করা সুযোগ ছিল। যেমন আপনি ধরেন যে মহান স্বাধীনতা যুদ্ধের কথা যদি বলি, সেখানে স্বাধীনতার ঘোষককে, এটা নিয়ে বিতর্ক আছে। কিন্তু মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের মানুষ, তাদের এই আলাদা রাষ্ট্র, তাদের আলাদা সত্তা, সেই জন্য তারা লড়াই করেছে, যুদ্ধ করেছে। যুদ্ধ নিয়ে কোনো আমি বিতর্কের সুযোগ নেই মনে করি। ঠিক একইভাবে জুলাই নিয়েও বিতর্কের সুযোগ নেই। জুলাইয়ের হয়তো কে এটা করেছে, কে এটা করেছে, এটা নিয়ে অনেক ধরনের দাবি করতে পারে, কিন্তু জুলাইকে বিতর্কের নেপথ্যে বা বিতর্কের সুযোগ নাই এবং আমরা জানি। কিন্তু এটি নিয়ে তো বিতর্কগুলো আপনাদের নানান মহল থেকে আসছে, কিংবা যে ফ্যাসিবাদ চলে গেছে তাদের দিক থেকে তৈরির চেষ্টা হচ্ছে, সেটাই বলছি, কিছু রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে সেই এখানে বিশ্লেষণগুলি আমরা করার চেষ্টা করছি। অবশ্যই ফ্যাসিবাদী শক্তি যারা, তারাই জুলাইকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আহ্বান করবো যাতে আমরাও তাদের যে ভাষা, তাদের যে শব্দ, সেই শব্দের মধ্যে যাতে আমরা না পড়ি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন গণমাধ্যমে যে বিষয়গুলো সামনে আসছে বা এটাকে বিতর্কিত করার গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখলাম যে রিসেন্টলি সোমা ইসলাম তিনি যেই একটি টকশো পরিচালনা করছিলেন, সেখানে নীলুফার চৌধুরী মনি ওনাকে একটু আগে ভাই কথা বলেছেন। তো এই যে নীলুফার চৌধুরী মনি, বা আপনি নিজেও বলেছেন যে আরেকজন বিএনপি নেতা, আমি নামটা ভুলে গেলাম, তো ওনাদের কথাগুলো কিন্তু আসে মাঝে মাঝে, এবং ওনাদেরকে কীভাবে ফ্রেম করা হয়, কীভাবে কোশ্চেনগুলো করা হয়, এই কোশ্চেনগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখি যে জুলাইকে আসলে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়। তো এই যে অবস্থাটা জুলাই পরবর্তী সময় করবেন, যে কোশ্চেন করছে না যে উত্তর দিচ্ছে, না আমি বলছি পুরোটা, এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হয় এর পিছনে আমি মনে করি যে জুলাই পরবর্তী সময়ে এটা আমাদের একটা সামগ্রিক ব্যর্থতা। আমরা এই মিডিয়াতে এই ধরনের সংস্কারটা আনতে পারিনি। এখানে জুলাই পরবর্তী সময়ে নাহিদ ইসলাম, মাহফুজ আলম ওনারা তথ্য উপদেষ্টা ছিলেন, ওনাদের সকল সমালোচনা আমি আমাদের জায়গা থেকে মেনে নিব। এখন বর্তমানে বিএনপির যেই তথ্যমন্ত্রী আছেন জহিরুদ্দিন স্বপন এবং তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, তারা আছেন, তারা দেখভাল করছেন। কিন্তু আমরা দেখি যে এই সময়েই এই যারা ফ্যাসিবাদের দোষর বা বিভিন্ন সময়
আপনার ফ্যাসিবাদকে আপহোল্ড করেছে। এখানে আমরা দেখেছি যে বিএনপির এখন বর্তমান মন্ত্রী আছে সরকারের, ঢাকা 10-এর এমপি, উনি একটা টকশো থেকে উঠে গিয়েছিলেন এবং উঠে যাওয়ার কারণ ছিল যে ওনাকে সোমা ইসলাম উনি ভিন্নভাবে প্রশ্ন করেছিলেন, সেই জন্য তার প্রতিবাদে। কিন্তু সেই সোমা ইসলামরা এখন আবার হচ্ছে যে বাংলাদেশে পুনর্বাসিত হচ্ছে। এখন আমরা দেখছি যে সোমা ইসলামদের পাশাপাশি হচ্ছে যে আনিস আলমগীর এখানে পুনর্বাসন হচ্ছে। আমরা দেখছি যে কালের কণ্ঠ কিভাবে তার ইচ্ছা মতো এই দেশের মধ্যে মিডিয়া ফ্রেমিং করতেছে এবং এটা কোনো মিডিয়ার স্বাধীনতা হতে পারে না আমরা মনে করি। ইচ্ছা মতো যারে মন চায় তার বিরুদ্ধে তারা নিউজ করছে এবং এই ধরনের বিষয়গুলো বিএনপির আমলে ঘটছে। তো এই সব কিছু মিলে আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মিডিয়ার স্বাধীনতা অবশ্যই আমরা চাই, কিন্তু মিডিয়ার স্বাধীনতার নামে ফ্যাসিবাদের দোষর যাদেরকে পুনর্বাসিত করা হচ্ছে তারাই মূলত এই বিতর্কগুলার সৃষ্টি করছে এবং বিতর্কগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করছে। তো আপনাদের শিরোনাম নিয়ে আমি যেটা প্রশ্নটা করেছি প্রথমেই, সেটা হচ্ছে যে এই শিরোনামটাকে অন্যভাবেও করা যেতে পারতো। আমরা এই আওয়ামী দোষরদের শব্দগুলো যাতে আমরা ব্যবহার না করি সেজন্য আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। আমাদের দৃষ্টিভঙ্গি সেটি ছিল না, আমরা এই কারণগুলো চেষ্টা করছি। আপনাকে আমি একটা প্রশ্নও করেছি, আপনি আশা করি সেই উত্তরটা হ্যাঁ উত্তর দিব। পাশাপাশি আপনি যে প্রশ্নটি করেছেন যে দল গঠন করার যে বিষয়টি, আপনি দেখবেন যেদিন এনসিপি তার দল গঠন করেছে বাংলাদেশের অনেক সাধারণ ছাত্র জনতা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আমরা যে প্রোগ্রামটি হয়েছে সেই প্রোগ্রামটিতে যথেষ্ট জনসংখ্যা সেখানে এসেছে এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে কমিউনিটি তৈরি হয়েছে, বিশেষ করে ধরেন যে এখানে সিবিয়া ভাইরা তারা হচ্ছে যে ছাত্র শিবির করতেন, তাদের একটা রাজনৈতিক সংগঠন আছে, ওনারা ছাত্রদল করতেন, বিএনপি করতেন, তাদের রাজনৈতিক সংগঠন আছে। এর বাইরে যারা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের জুলাইয়ের মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই মানুষগুলোই কিন্তু আমরা এবং সেই মানুষগুলোই কিন্তু সংগঠিতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং সাধারণ মানুষই আমাদের কাছে বারবার যোগাযোগ করেছে যাতে আমরা একটা রাজনৈতিক দল খুলি এবং তারা সেখানে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে সেখানে অংশগ্রহণ করতে চায় এবং সাধারণ মানুষের সেই আমি বলবো যে আকাঙ্ক্ষা থেকে আসলে আমাদের নতুন রাজনৈতিক দল, এবং সেটা বিভাজনের জন্য নয়। আপনি আজকে টেবিলও দেখবেন যে এখানে আসলে জুলাইয়ের জায়গায় আমাদের কোনো বিভাজন নাই। জুলাইয়ের প্রশ্নে আমরা এখনো একমত। ভাই ইতিমধ্যে বলেছেন যে আমরা সবাই কর্মসূচি নিয়েছি, একটু আগে ভাইয়ের সাথে প্ল্যান করতেছিলাম ওখানে বসে যে আসলে একসাথে কিভাবে একটা ঐক্যের প্রোগ্রাম করা যায়, সেই ধরনের প্রোগ্রাম নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো জুলাইয়ে যারা অংশগ্রহণকারী, জুলাইয়ে যারা স্টেক হোল্ডার, তাদের মধ্যে আমি মনে করি যে বিভাজন নাই। তবে এখানে কিছু প্রশ্ন আছে যারা আসলে এই বিতর্কগুলো তৈরি করে, যেমন নীলুফার চৌধুরীর কথা আবারও চলে আসে। মানে ছাত্রদলের যে জেনারেশন যারা 15 বছর মাঠে ঘাটে এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা ছাত্রলীগে ফেস করেছে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের হাতে মার খেয়েছে, জুলাই অভ্যুত্থানের সামনে যে বুক পেতে দিয়েছে, এখানে ছাত্র শিবিরের ক্ষেত্রে একই কথা, আমাদের ক্ষেত্রে একই কথা। এই যে জেনারেশন জুলাই জেনারেশন জুলাইকে যেভাবে ধারণ করে, এখানে যারা ওল্ড ইস্টাবলিশমেন্ট আছে, ওল্ড ইস্টাবলিশমেন্ট সবাই সেভাবে জুলাইকে ধারণ করে না এবং জুলাইকে সেই ধারণ করার না করার কারণেই তারা এই ধরনের বিতর্কিত বিষয়গুলোতে পা বাড়ায় এবং হচ্ছে যে নানাভাবে এই ধরনের বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করে। তো আমাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে এইখানে যারা জুলাই জেনারেশন তারা জুলাইকে ধারণ করে এবং জুলাই বিতর্কিত হওয়ার কোনো সুযোগ নেই। জুলাই সাধারণ মানুষের অ্যাসপিরেশন থেকে হয়েছে এবং যখন আমরা দেখেছি যে এখানে কোটার নামে বৈষম্য শুরু হয়েছে এবং এক পর্যায়ে ছাত্ররা দেখলো যে বাংলাদেশে যেই চিরাচরিত 15 বছরের শাসন, সেই শাসনটা ছিল কি যে এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে মানুষ ঠিক মতো তার ভোটাধিকার দিতে পারছে না, এখানে মানুষ কথা বলে তাকে গুম করা হয়, কথা বলে রাজনৈতিক আন্দোলনে সেখানে গুলি করা হয়। সেই জিনিসগুলো কিন্তু যখন ছাত্রদের উপর নেমে এসেছে এবং ছাত্ররা তখন সম্মিলিতভাবে সেই উদ্যোগ গ্রহণ করে এবং আমরা আরো কয়েকটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। নাসির, আপনার কাছে আবারও আসতে চাই। ছাত্র সমাজের যে অভূতপূর্ব ঐক্যের শক্তি ছিল জুলাইয়ে, সেটি সাধারণ মানুষকে কিন্তু অনুপ্রাণিত করেছে। পরবর্তীতে ছাত্র সমাজের বিভক্তি বা ভাঙন সেটি তাদেরকে হতাশও করেছে। ছাত্রদলের পক্ষ থেকে একটি কথা বলা হয় কিংবা বিএনপি থেকে যে এই জুলাই শুধু জুলাইয়ে শুরু হয়নি, গত 16-17 বছর বিএনপি যে আন্দোলন সংগ্রাম নির্যাতনের মধ্যে দিয়ে গেছে তারই এটি একটি ধারাবাহিকতা মাত্র। এই যে 16 বছর আপনারা মার খেয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বর কারণে এক ধরনের জুলাইয়ের মধ্যে বিভেদ তৈরি হয় কিনা কিংবা জুলাইকে অন্য দৃষ্টিতে দেখার সুযোগ তৈরি হয় কিনা? আচ্ছা, আমি যেটি সবসময় বলে থাকি সেটি হচ্ছে বাংলাদেশে ধরেন এবার 2024-এর নির্বাচনের পূর্বে যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, 2014, 2018, 2024-এর যে নির্বাচন, সেই নির্বাচনগুলো যদি গণতান্ত্রিক হতো, যদি অবৈধ নির্বাচন না হতো, মানুষ যদি ভোট প্রদান করতে পারতো, তাহলে জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই আসলে তৈরি হতো না। এই যে 3টি নির্বাচনে খুনি হাসিনাকে এমন মাপিয়াতন্ত্র দেয়া হয়েছে, খুনি হাসিনা এই মাপিয়াতন্ত্রের কারণে একটা বৈষম্য তৈরি করেছে, দুর্নীতি, মেধা পাচার, টাকা পাচার সহ যাবতীয়
যে একটা দেশকে যে ক্ষতিগ্রস্ত করা তার একটা পরিণতি হয়েছিল এই অবস্থায়। এবং আমি মনে করি 2024-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছিল যে 3টি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সে জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তখনকার সময়ে যারা প্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক ছিল তাদের এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের লড়াইয়ের একটি সফল পরিণতি হয়েছিল 2024-এর সফল গণঅভ্যুত্থান। সুতরাং এটি বলতে হচ্ছে বা এই বলার বিষয়ে ক্রেডিট নেওয়ার প্রবণতা তৈরি হয় এই বলার বিষয়ে আমি মনে করি সকলে একমত। কিন্তু এখানে সংকটটি আসলে কোথায় শুরু হয়েছিল? সংকটটি তৈরি হয়েছিল, আপনি দেখবেন যে জুলাই গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে 5 তারিখের পরে একটি পক্ষ অতিরিক্ত ক্রেডিট নেওয়া এবং আরেকটি পক্ষকে অতিরিক্ত ক্রেডিট দেওয়ার এই প্রবণতা থেকে সংকটটি তৈরি হয়েছিল। আমি আপনাকে স্মরণ করে দিই, এখানে দুইটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এখানে উপস্থিত আছেন। না, ক্রেডিট তো ছাত্রদলকে দেওয়া হয়নি। আপনি 5 তারিখের পরে একটি নির্দিষ্ট রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে বলা হয়েছে ছাত্রদলকে টার্গেট করে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমি মনে করি জুলাইকে ক্ষতিগ্রস্ত করার প্রাথমিক প্রবণতা শুরু হয়েছে এই স্লোগান থেকে, এবং এটি দুঃখজনকভাবে এটি শিবিরের বিভিন্ন আইডি থেকে, শিবিরের বট আইডি থেকে এটি বলা হয়েছিল। এবং এই যে জুলাই পরবর্তী সময় বিভেদ শুরুতে তৈরি হয়েছিল এই একটি স্লোগানের মাধ্যমে। যে সংগঠনের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে, যে সংগঠনের শহীদ ওয়াসিম আকরাম 16 তারিখে, শহীদ আবু সাঈদের একই দিনে শহীদ হয়েছেন, যে সংগঠনের শীর্ষ নেতারা, একটি জেলার শীর্ষ নেতারা শহীদ হয়েছেন গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইন থেকে, সেই সংগঠনকে যদি আপনি টার্গেট করে আপনি ফ্রেমিং করে যদি বলা হয় যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, তাহলে তো বিভেদ বা একটা নেগেটিভিটি তৈরি হয়। এবং এটি তৈরি হয়েছিল 5 তারিখের পরে, দুঃখজনকভাবে এটি আমাদেরকে বলতে হচ্ছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো কালে এই জুলাইয়ের কোনো ক্রেডিট তো দেওয়া হয়নি, বরং আমরা ক্রেডিট নিতেও চাইনি। আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, এখানে বাকের যেদিন অ্যারেস্ট হয়েছে সেই দিনও আমার বাকেরদের সাথে আমার সভাপতির কথা হয়েছে, একাধিক জনের সাথে। জুলাইয়ের পুরো সময় ধরে ছাত্রদল রাজপথে ছিল, পলিসি মেকিং ছিল, নেতাকর্মীরা শহীদ হয়েছে, এখনো পর্যন্ত আমাদের নেতাকর্মীরা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। সুতরাং আমরা মনে করি আমরা আমাদের দিক থেকে কোনো ধরনের ক্রেডিট আমরা নিই নাই, এবং আমরা কাউকে বলিও না আমাদেরকে ক্রেডিট দিতে হবে। আমরা একটা অভিন্ন টার্গেটে আমরা সবাই জুলাই গণঅভ্যুত্থানে আমরা শরিক হয়েছি। যে প্যাসিবাদ কায়েম হয়েছিল গত 17টি বছর, যে প্যাসিবাদের কারণে বাংলাদেশের মানুষ ভোট প্রদান করতে পারে নাই, হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে, সেই প্যাসিবাদকে আমরা সমাপ্ত করতে চেয়েছি, এবং সেটি জুলাইয়ের মাধ্যমে সমাপ্ত হয়েছে। এটি আমাদের টার্গেট ছিল। যে ক্রেডিট নেওয়ার অভিযোগ আপনাদের বিরুদ্ধে করলেন নাসির, আপনার কিছু বলার আছে এই প্রসঙ্গে? না, নাসির ভাই তার পলিটিক্যাল জায়গা থেকে তো এটা বলবেনই। আসলে আমাদের যেটা ব্যাপার যে মানে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে জুলাই আমাদের একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, সেটা হলো যে আমরা জুলাই তো আমরা শুধুমাত্র একটা শাসন ব্যবস্থার পরিবর্তন আসলে চাই নাই, আমরা চেয়েছিলাম যে মানে কাঠামোগত একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম। তাই শুধুমাত্র হাসিনা চলে গেল, অন্য কিছু হয়ে গেল। কিন্তু জুলাইয়ের পরে আমরা যেটা দেখি যে ফ্যাসিবাদী শাসন কাঠামো আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য একটা চেষ্টা আসলে আমরা দেখতে পাই। সেই ক্ষেত্রে এই চেষ্টাগুলো নানাভাবে করা হচ্ছে। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশে অনেকগুলো সংস্কার আছে, যদি স্পেসিফিক্যালি বলি এই যে বিচারপতি নিয়োগ সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে, এরপরে ক্যাগ নিয়োগের যে ব্যাপারটা আছে, এরপরে আমরা যদি পিএসসির কথা বলি বা ইত্যাদি জায়গাগুলোতে যে সংস্কারগুলো আসলে আমরা সবাই মিলে চাইছিলাম, ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু আসলে সংস্কার যেভাবে হওয়া দরকার ছিল এখন আসলে সেভাবে হয় নাই। আর এই জায়গায় আসলে আমাদের এটা তো কোনো একটা বলার জায়গা থেকেই সবাই বলে যে আপনারা এটা করছেন, আমরা এটা করছি, বা এই জায়গাগুলো। কিন্তু যেটা হয় যে জুলাই আসলে এমন একটা ব্যাপার, জুলাই আসলে কালচারালি মানুষকে টাচ করেছে। আমি যদি বলি যে জুলাই কিন্তু অনেকভাবে দেখা যায় যে মিডিয়া জুলাই সময়টাতে মিডিয়া আসলে আমরা যারা আন্দোলন করেছিলাম আমাদেরকে নানাভাবে তারা ফ্রেমিং করেছিল, ঠিক আছে। তারা আমাদের আন্দোলনটাকে সুন্দরভাবে ফুটাই তুলতে পারতো, সেটাও পারে নাই, অথবা তারা করে নাই, ঠিক আছে। এই ব্যাপারগুলো আছে। সেই আন্দোলনগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে মিডিয়ায় যখন যে নিউজগুলো হয়েছিল, আপনি সময় টিভির কথা দেখেন যে আমাদের নেতৃবৃন্দকে ধরে, ঢাকা দক্ষিণের নেতৃবৃন্দকে ধরে তারা নানাভাবে তারা বিশ্লেষণ করেছে তাদেরকে, যে কিভাবে তারা নানাভাবে ফ্রেমিং করছে। তো এই জায়গা থেকে আমরা দেখছি যে অনেক সময় দেখেন
অনেক সময় দেখা গেছে যে আমরা আসলে যার যার জায়গা থেকে অনেকে বাড়াবাড়ি করার চেষ্টা করেছে। আমি যদি ছাত্র দলের কথা বলি অথবা বিভিন্ন জায়গায় যদি বলি, ঠিক আছে, অনেক সাধারণ মানুষও দাবি করেছে যে আমি তো আসলে বিএনপির সাথে না, কিন্তু আমার তালিকাটা আসলে বিএনপির নামের মধ্যে চলে আসছে। জি, আমরা তো এই আলোচনায় জাতীয় ফিরবো। ব্যাপারগুলো কিন্তু সব জায়গায় আমাদের একটা ছোট্ট বিরতি ছিল নেওয়ার সবসময়। সময় হয়ে গেল। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। খানিকক্ষণের বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি জুলাই বিতর্কের নেপথ্যে এই প্রসঙ্গে। স্টুডিওতে তিনজন অতিথি আছেন। বাকের মজুমদার, আপনার কাছে আসতে চাই। হাসিনার 16 বছরের আমলে একটা টার্ম ব্যবহার করা হতো, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, কিছু ঘটলেই মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে ট্যাগিং করা হতো। এখন কি জুলাইয়ের পক্ষ শক্তি, জুলাইয়ের বিপক্ষ শক্তি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, নাকি এটি অবশ্যম্ভাবী, এবং আপনি সেটা কিভাবে দেখেন? আচ্ছা, হাসিনার আমলে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যে বয়ান উৎপাদন করা হয়েছিল, সেই বয়ানের মূল উদ্দেশ্য ছিল যে ক্ষমতাকে কুক্ষিগত করা এবং ক্ষমতায় দীর্ঘদিন বসে থাকা, এবং আমরা তার রেজাল্ট কিন্তু দেখেছি। এখানে একটা ফ্যাসিবাদী সিস্টেম এই বয়ানের মাধ্যমে কায়েম করা হয়েছিল এবং বাংলাদেশের মানুষের অনেক ধরনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে গুম খুন করা হয়েছিল। তো জুলাইয়ের পক্ষ বিপক্ষের শক্তি তো আছে, এটা তো বাস্তবতা আছে। জুলাইয়ের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির বাস্তবতা বাংলাদেশে আছে। জুলাইয়ের বিপক্ষে কারা ছিল? জুলাইয়ের বিপক্ষে ছিল এইখানকার আওয়ামী লীগ ফ্যাসিবাদী কাঠামো, তারা জুলাইয়ের বিপক্ষে ছিল। তারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং আমার সহযোদ্ধা 1400 ভাইকে শহীদ করেছে, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তো অবশ্যই এখানে বিপক্ষের শক্তি দৃশ্যমান, কিন্তু এটাকে ব্যবহার করে এইখানে কোনো ধরনের ফ্যাসিবাদী বা নতুন এই ধরনের কোনো কাঠামো গড়ে ওঠার সুযোগ নেই। তবে অবশ্যই জুলাইয়ের বিপক্ষের শক্তি বলে এখানে এটাই স্পষ্ট, এবং মুক্তিযুদ্ধের যে পক্ষ বিপক্ষের শক্তি আওয়ামী লীগ এনেছিল তার উদ্দেশ্য ছিল ভিন্ন। তার উদ্দেশ্য ছিল যে এখানে ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা। কিন্তু জুলাইয়ের বিপক্ষের শক্তিকে, বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা ভারতীয় শক্তি আমরা মনে করি, সেই ভারতীয় শক্তিকেও আমাদের প্রশ্ন করার আমি মনে করি যে সুযোগ আছে, এবং তাদেরকে ইতিমধ্যে তারা চিহ্নিত এবং সমাজ থেকে তারা প্রত্যাখ্যিত। আপনি দেখবেন যে আমি আজকে রবিউল ইসলাম নয়ন ভাই, খুবই আলোচিত মুখ বিএনপির, ওনার যুবদলের, ওনার একটা ভিডিও দেখতেছিলাম যে ওই যুবদলে একজন শহীদ হয়েছে, গুলি খেয়েছে, উনি সেটা নিয়ে যাচ্ছে এবং স্লোগান দিচ্ছে, কান্না করতেছে। তো সেই জুলাইয়ের রবিউল ইসলাম নয়নকে কিন্তু আমরা সবাই ধারণ করি। কিন্তু নয়ন ভাই যদি কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, সে যদি কোথাও চাঁদাবাজিতে লিপ্ত হয়, সে যদি কোথাও নতুন করে আওয়ামী সিস্টেমের মতো সে নিজে সিস্টেম ক্রিয়েট করতে চায়, আমরা কিন্তু তার বিরোধিতা করি। এটার মানে এই না যে জুলাইয়ের পক্ষে শক্তির কোনো বিরোধিতা করা যাবে না। নবিরুল ইসলাম নয়ন জুলাইয়ের পক্ষে এবং তিনি রাজপথে খুবই বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কিন্তু রবিউল ইসলাম নয়ন না, এরকম বাংলাদেশে অনেকে রেখেছেন। তো তারা যদি নতুন করে জুলাইকে ব্যবহার করে কোনো ধরনের বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, আওয়ামী সিস্টেম কায়েম করতে চায়, ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করতে চায়, আমরা সেই সিস্টেম সেই মানুষগুলোর বিরুদ্ধে, কিন্তু তাদের সেই জুলাইয়ের পক্ষে। তো আমি আপনাকে এই বিষয়ে যে জিনিসটা আরেকটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে আপনি দেখবেন যে এখানে নতুন করে স্নাইপার বিতর্ক শুরু হয়েছে। পুলিশ স্নাইপার ব্যবহার করছে কি করে নাই, এবং পুলিশের কাছে শটগান ছিল, স্নাইপার ছিল না। আপনি ডেইলি স্টারের একটা 9 আগস্ট 2025-এর একটা রিপোর্ট দেখবেন এই স্নাইপার এবং এই বুলেটকে কেন্দ্র করে, সেখানে খুবই স্পষ্টভাবে বলা আছে 2021 থেকে 2023 সালে পুলিশ প্রায় 7 গুণ এই ভারী অস্ত্রগুলো তারা রিজার্ভ করেছে, এবং তারা এগুলো কিন্তু আমরা দেখেছি আন্দোলনের সময় ব্যবহার করেছে। তো এটা স্পষ্টভাবে এই ডেইলি স্টার নিউজ করেছে। এখন দেখেন যে এখানে তাহলে এই যে বিষয়গুলোকে কারা এখন সামনে আনতেছে, কারা বলতেছে যে পুলিশ স্নাইপার ব্যবহার করে নাই, কারা বলতেছে যে পুলিশের কাছে শুধু শটগান ছিল, এটা জুলাইয়ের বিপক্ষ শক্তি স্পষ্ট, এবং জুলাইয়ের বিপক্ষ শক্তিকে বিপক্ষ শক্তি বলতে হবে। এবং জুলাইয়ে যারা পুলিশ বা র্যাব বা বিজিবির বাইরে গিয়েও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যেসব সন্ত্রাসীরা মানুষের উপর গুলি চালিয়েছে, তারা বিপক্ষের শক্তি, এবং তাদেরকে স্পষ্টভাবে বিপক্ষের শক্তি বলতে হবে, এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে তাদের বিচার করতে হবে। এবং এই বিতর্ককে কোনোভাবেই আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের যে বয়ান, সেই বয়ানের সাথে হাজির করা যাবে না। হাজির করা যাবে না কোন অর্থে? হাজির করা যাবে না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের শক্তি, এটাকে হাজির করে তারা মূলত ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করেছে। আর আমাদের জুলাইয়ের পক্ষ বিপক্ষের শক্তি আমরা হাজির করে জুলাইয়ে যারা হত্যা করেছে, জুলাইয়ে যারা আমার আপার ছাত্র জনতা ভাইয়ের উপর গুলি চালিয়েছে, তাদেরকে আমরা বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে চাই। তাদের যে ফ্যাসিবাদী সিস্টেম, সেই ফ্যাসিবাদী সিস্টেমকে আমরা সম্পূর্ণরূপে ভেঙে ফেলতে চাই। সেই জন্য এখানে জুলাইয়ের পক্ষ এবং বিপক্ষের শক্তি আমি মনে করি যে বলা যায়। সিফগাতুল্লাহ, আপনার কাছে আসতে চাই। এই যে জুলাইয়ের পক্ষ শক্তি বিপক্ষ শক্তির যে আলোচনার তার একটা ব্যাখ্যা বাকের মজুমদার দিলেন, জাতীয় ঐক্যটা তাহলে কিভাবে তৈরি হবে? এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশে নেই,
আক্ষরিক অর্থে নেই, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে, যদিও দলটি নিষিদ্ধ নয়, ছাত্রলীগ নিষিদ্ধ। তাদের নেতাদের একটা বড় অংশ ভারতে সহ বিভিন্ন দেশে পালিয়ে আছে। তাহলে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে জুলাইয়ের বিপক্ষ শক্তি কারা কারা কাদেরকে দৃশ্যমান বলে আপনি দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগ বাইরে, আওয়ামী লীগ বাদে আর কোনো জুলাইয়ের বিপক্ষ শক্তি আপনি দেখেন? দেখেন, এখানে আওয়ামী লীগ তো আসলে শুধুমাত্র শাসন কাঠামোতে বসেছিল, কিন্তু আওয়ামী লীগ যে ন্যারেটিভ দাঁড় করায় আমাদের জনগণের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল, এটার জন্য আওয়ামী লীগকে অনেকগুলো এজেন্সি বলতে পারেন, অনেকগুলো ইনস্টিটিউট বলতে পারেন, এবং তারা আসলে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল। এই জন্য আপনি দেখবেন যে জুলাইয়ে বাংলাদেশের যে বয়ান উৎপাদনকারী যে সকল প্ল্যাটফর্ম ছিল, সেগুলো কিন্তু তেমন কিছু আসলে করতে পারে নাই, যেটা আমরা একটু আগেই বলতেছিলাম। জুলাই যেটা হয়েছে, যে জুলাই আসলে সাধারণ মানুষ মূলত সব কিছু করছে। আমরা যদি জুলাইয়ের দেয়ালিকা দেখি, তাহলে দেয়ালিকা দেখলেই বুঝতে পারবো যে এটা একবারে সাধারণ মানুষের ভাষা, যে হাসিনা তুই গদি ছাড়, ঠিক আছে, অথবা এক দফা দাবির যে ব্যাপারগুলো ছিল, জুলাই গ্রাফিতিতে যেগুলো প্রস্ফুটিত হয়েছে, এরপরে জুলাইয়ের সঙ্গীত থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো ছিল, এগুলোতে কিন্তু এই বিষয়গুলো প্রস্ফুটিত হয়েছে। তো এখন যেটা ব্যাপার, সেটা হলো যে হাসিনা তো চলে গিয়েছে, হাসিনা কিন্তু একটা কাঠামো তৈরি করে গিয়েছিল। হাসিনা শুধুমাত্র হাসিনা না, অথবা শুধুমাত্র আওয়ামী লীগ না, সে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমনভাবে সে ঢেলে সাজিয়েছিল, যার ফলে এই প্রতিষ্ঠানগুলো তাকে ফ্যাসিবাদী হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। একজন পুলিশ তো আমাদের মতোই সাধারণ শিক্ষার্থী, যারা পড়াশোনা করেছে এবং গিয়ে চাকরি নিয়েছে, কিন্তু এই মানুষটাকে সে এমন একটি সিস্টেমের মধ্যে দিয়েছে, সে একজন গণহত্যাকারী হিসাবে সে কিন্তু বের হয়ে এসেছে। দেখেন, শুধু তাই না, আপনি মিডিয়াতেও দেখবেন যে এরকম অসংখ্য, একদিকে গণহত্যা চালানো হচ্ছে, আরেকদিকে মিডিয়া আসলে যারা আন্দোলন করতেছে, যারা জীবন বিলাই দিচ্ছে রাস্তায়, তাদেরকে তারা হচ্ছে ভিলেন বানানোর ট্রাই করতেছে। শুধু তাই না, আপনি মানে এটাও দেখবেন যে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছিল, ঠিক আছে, এদের বিরুদ্ধে কিন্তু অবস্থান গ্রহণ করেছে। এই জন্য আমরা যেটা বলতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগকে শুধু আওয়ামী লীগ হিসেবে দেখলে হবে না। আওয়ামী লীগের যে কালচারাল উইং আছে, যেটা মূলত বাংলাদেশের পক্ষে না, আমরা এটা জানি, এটা বাঙালি সংস্কৃতির নামে, এটা হচ্ছে অনেকটা কলকাতার চাপিয়ে দেওয়া এক্সটেন্ডেড ভার্সন বাংলাদেশে তারা ইস্টাবলিশ করতে চেয়েছে সবসময়। সেই জায়গাটাতে আমরা কিন্তু এই জায়গাটাতে মোটামুটি সবাই, যেহেতু বাংলাদেশ একটি জাতিরাষ্ট্র এবং এখানে বিভিন্ন ভাষার এবং বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদটাকেই অনেক ক্ষেত্রে প্রমোট করার চেষ্টা করে অনেকে বাংলাদেশে। তো এই জায়গায় আমাদের যেটা বক্তব্য, সেটা হলো যে আমরা আসলে প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু দেখবেন যে জুলাইয়ের পরেও বাংলাদেশে আসলে দীর্ঘ বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে যে কিভাবে আওয়ামী ফ্যাসিবাদী এভাবে শাসন কাঠামোর উপরে দাঁড়ায় আছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার এই যে এগুলো নিয়ে যে গবেষণা হয়েছে, এগুলো নিয়ে যে সরকারি বিভিন্ন সংস্কার কমিশন হয়েছে, বর্তমান সরকার কিন্তু সেগুলোকে অ্যাকোমোডেট করতেছে না। যে আমরা যদি সামনে ফ্যাসিবাদী আবার না হইতে চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? কেউ যদি ফ্যাসিবাদী হয়, সেটা তো আসলে যে ফ্যাসিবাদী হয়েছে তার লস তো আরও বেশি হয়েছে, তাই না? বাংলাদেশে আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গিয়েছে, সাধারণ মানুষদের কাছ থেকে ধিকৃত হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা যেটা দেখতে পাই যে আমরা মনে করি যে এই জায়গায় যারা যারা জুলাইয়ে, আমরা এই যে হাসানুল হক ইনুরা 14 দল বৈঠক করে বলেছে যে মানুষদেরকে হত্যা করতে হবে, আপনি তাদেরকে হত্যা করে হলেও, গুলি করে হলেও তাদেরকে দমন করেন, এবং তারা বসে কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে। তারা বলার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবির যেহেতু এই আন্দোলনে আছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ এই যে সবগুলো জায়গায় যারা এই জায়গায় গণহত্যা করার জন্য প্ররোচিত করেছিল নানাভাবে, আমি মনে করি তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নাসির, জুলাইয়ের যে সমস্ত নিদর্শন বা বিভিন্ন স্মৃতি, এগুলো সংরক্ষণ করার জন্য জাদুঘর নির্মাণ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে। সেই জাদুঘরটি এখনও উদ্বোধন হয় নাই। বলা হচ্ছে যে এই 36 জুলাই তথা 5 আগস্টের মধ্যে এটি উদ্বোধন করার দাবি আছে বা হবে। আজকে নাহিদ ইসলাম বলেছেন, সরকার যদি জুলাইয়ের মধ্যে জাদুঘর উদ্বোধন না করে, জনগণ জাদুঘরের দরজা খুলে ঢুকে যাবে। আমরা একটা প্রতিবেদন করেছি 1 জুলাই, যেখানে ছাত্র সমাজের জুলাই নিয়ে নানা হতাশার কথা উঠে এসেছে, যেখানে আবিদ, আপনাদের যে সহযোদ্ধা, তিনিও হতাশা প্রকাশ করেছেন যে জুলাই জাদুঘরের যেভাবে সাজানো হয়েছে, সারা দেশের মানুষের
যারা আপামর মানুষ জুলাইয়ে অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের কথাগুলো কিন্তু উঠে আসেনি। খুবই অল্প কিছু কালেকশন, যে বড় পরিসরে এটি হওয়ার কথা হয়নি। তো এই যে নাহিদকে এই কথা বলতে হচ্ছে কেন? খুলে না দিলে তারা সাধারণ মানুষ ঢুকে যাবে। আপনার কি মনে হয়? জুলাই ফাউন্ডেশনে আমরা জানি যে 4 মাস থেকে সেখানে বেতন হয় না, যারা নাকি জুলাই আহতদের জন্য পাশে দাঁড়াবে। আচ্ছা, এটি জনাব নাহিদ ইসলাম বলেছেন। আমি মনে করি যে জনাব নাহিদ ইসলাম যদি সাথে বলতেন যে উনি যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন লম্বা সময় ধরে, তিনি সম্পূর্ণভাবে তখন দায়িত্ব পালন করতে গিয়ে এটি ব্যর্থ হয়েছেন, যে ব্যর্থ হয়ে তিনি যে করতে পারেননি সেটাও যদি বলতেন তাহলে সব থেকে ভালো হতো। এবং ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 5 আগস্ট এটি খোলা হবে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলো আরেকটু যদি দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারতো তাহলে এটি আমার মনে হয় এই আশঙ্কা বা এই কোশ্চেনটি আসলে রাইজ হতো না। আর আরেকটি বিষয় যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে জুলাই পরবর্তী সময়ে বিভিন্ন নিদর্শন স্বরূপ বিভিন্ন গ্রাফিতি অথবা বিভিন্ন ভাস্কর্য কিন্তু তৈরি করা হয়েছে। এবং আমরা দেখেছি যে রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এগুলোকে অনেকগুলোকে আমরা দেখেছি অগ্নিসংযোগ করেছে বা ভেঙে ফেলার দুঃসাহসও তারা দেখাচ্ছে। আমি মনে করি এই বিষয়ে সরকার বা আগের সরকারও সেই বিষয়ে একটু নিষ্ক্রিয় ছিল, বা এখন সরকারের আরও বেশি সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এবং যে আলোচনাগুলো আসলে এখানে হচ্ছে সেটি হচ্ছে, ধরুন আওয়ামী লীগ গত 17টি বছর যে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল সেটি শুধু হাসিনা নিজেই রাষ্ট্র কাঠামোকে গড়ে তুলে নেয়, বরং খুনি হাসিনা এই কাঠামোকে বিভিন্ন স্তর তৈরি করেছে। ধরুন আমরা যদি বলি যে গণমাধ্যম এরকম একটি ন্যারেটিভ তৈরি করতো গত 17 বছরে, যে তারা বলতো যে আপনি হাসিনাকে পছন্দ করেন না, ঠিক আছে, তাহলে হাসিনার বিকল্প দেখান। এরকম গণমাধ্যমে এই কথা আলোচনা হতো যে উন্নয়নের জন্য তো শেখ হাসিনাকেই দরকার, বিকল্প দেখান। এরকম হাসিনার বিকল্প হিসাবে এই যে বিকল্প ন্যারেটিভ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অনেক কিছু গণমাধ্যম, কিছু গণমাধ্যমের কর্মী এরকম করে তৈরি করতো। এটি শুধু হাসিনাকে আরও বেশি স্বৈরাচার, আরও বেশি পেশিবাদের দিকে ধাবিত করার একটি প্রবণতা তৈরি করেছে বলে আমি মনে করি। এখন আমাদের সময় এসেছে যে 17টি বছর খুনি হাসিনা এই যে পেশিবাদ তৈরি করেছে, যারা এই পেশিবাদ তৈরি করতে হাসিনাকে সহযোগিতা করেছে, আমি মনে করি তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং ইতিমধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার বা তার সময় আমরা 5টি রায় আমরা দেখতে পেয়েছি। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন প্রতিটি রায় শুধুমাত্র জুলাই আগস্ট কেন্দ্রিক রায়। কিন্তু গত 17টি বছর যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা জামাত ইসলাম, এমনকি যারা পেশিবাদের বিপক্ষে আন্দোলন করেছে, তাদের সেই সময় যারা আন্দোলনে শহীদ হয়েছে, গুম হয়েছে বা দুর্নীতি করেছে, তাদের বিচারের বিষয়ে কিন্তু কোনো কথাবার্তা হচ্ছে না। যারা কোটি কোটি টাকা পাচার করেছে তাদেরও তো বিচার করা উচিত। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো একটু দোষ ত্রুটি ছিল। গণহারে প্রত্যেককে আপনি দেখেছেন যে প্রত্যেককে হত্যা মামলাতে আসামি করা হয়েছে। কিন্তু যদি প্রত্যেককে হত্যা মামলা আসামি না করে গত 17টি বছর তারা বিভিন্নভাবে তারা দুর্নীতিগ্রস্ত ছিল, টাকা পাচার করেছে, তারা আওয়ামী লীগ বয়ান তৈরি করেছে, তাদেরকে যদি ওই স্পেসিফিক গ্রাউন্ডে যদি আসামি করা হতো তাহলে আমি মনে করি এখন তারা জামিন পেত না। সুতরাং আমি মনে করি এখনকার নির্বাচিত সরকারের সেগুলো আরো শক্তভাবে দেখা উচিত বলে আমি মনে করি। এবং অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়গুলোকে শিথিল করেছে, বিশেষ করে জনাব নাহিদ এই বক্তব্য দিয়েছেন, তিনি এখনকার সরকারের উপর এক ধরনের চাপ তৈরি করার প্রবণতা তৈরি করেছেন। কিন্তু তিনি তো লম্বা সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে ছিলেন, তিনি তো দাঁড়িয়ে যেতে পারেন না। আপনি জুলাই ফাউন্ডেশনের কথা বলেছেন, জুলাই ফাউন্ডেশনে আমাদের জনাব সার্জিস দায়িত্বে ছিলেন, তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন জুলাই ফাউন্ডেশনকে পরিচালনা করতে। সেই বিষয়গুলো আমাদের আসলে সমাধান করতে হবে বলে আমি মনে করি। জি, বাকের আরেকটি প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, সেটি হলো ছাত্র নেতৃত্বের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা ছিল, একটা যে ছাত্রদের মধ্যে প্রচণ্ড রকমের দেশপ্রেম তারা দেখতে পেয়েছে। তো গণঅভ্যুত্থান পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে সমন্বয়ক পরিচয় কিংবা সমন্বয়ক, এর পরবর্তীতে এনসিপি যে গঠন হলো, তাদের মধ্যে কেউ কাউকে বদলি করা, পদায়ন করা, বিভিন্ন জায়গায় বসানো, কিছু কিছু জায়গায় টাকা পয়সা দাবি করা, এই ধরনের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছে। তো এই বিষয়গুলো কি
এই মরালকে গণঅভ্যুত্থানের নেতৃত্বের মরালকে ক্ষতিগ্রস্ত করেছে কিনা আপনি কি মনে করেন? আচ্ছা, আমি শুরুতেই নাসির ভাই বলেছেন নাহিদ ইসলাম দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে। তিনি ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম, এবং পদত্যাগের পরে তিনি এনসিবিতে যুক্ত হয়েছেন। তো ফেব্রুয়ারি পর্যন্ত উনি যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বকালীন সময়ে আমরাও নানা সময় সেই সময় পরামর্শ দেওয়ার সুযোগ ছিল। সেই দায়িত্বকালীন সময়ে আমরা এই নানা ধরনের পরামর্শ দিয়েছি এবং নানা উদ্যোগ তখন গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরবর্তী যে বাস্তবতা হয়েছে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ধাপে ধাপে আসলে তারা একটা ফেইলিউরের দিকে গিয়েছে, এবং সেই ফেইলিউরের অন্যতম প্রধান কারণ ছিল যে রাজনৈতিক দলগুলোর নানাভাবে অসহযোগিতা, এবং সেই অসহযোগিতার রেজাল্ট হিসেবে কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখি যে ঐক্যমত কমিশন থেকে শুরু করে নানা বিতর্ক, জুলাই সনদ নিয়ে অনেক ঘটনা ঘটে, এবং এখন পর্যন্ত আমরা সেই জুলাই সনদ আমরা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের রূপরেখা আমরা পাই না, বা এখানকার যেই আমাদের সংস্কার প্রস্তাবগুলো সেগুলোকেও আমরা আসলে জনগণের সামনে বাস্তবরূপে হাজির করতে পারিনি। তো এখানে এটা আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক ব্যর্থতা, এবং এখানে অনেকে ওল্ড এস্টাবলিশমেন্টের সাথে যে ডিলিংসে গিয়েছিল সেই ডিলিংসের অংশ হিসেবে তারা আসলে এই বিষয়গুলোকে হাজির করতে দেয় না। আমি যদি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটা অভিজ্ঞতার কথা বলি, এখানে যখন ছাত্রলীগের যারা হামলার সাথে জড়িত ছিল, শুধুমাত্র জুলাইয়ে না, জুলাইয়ের আগের হামলার সাথে জড়িত ছিল, এই বিষয়টা নিয়ে আমি কাজ করতে গিয়েছিলাম। করতে গিয়ে আমি নিজে অনেকের কাছ থেকে সহযোগিতা পাইনি। আমি ছাত্রদলের সাথে বসেছি, এখানে নাসির ভাই আছে, আমি তৎকালীন সময় ছাত্র দলকে বারবার বলেছি ভাই আপনারা আসেন, আমরা একসাথে বসে আপনাদের 17 বছর কে কোথায় হামলা করছে কি করছে ছাত্রলীগের সব লিস্ট করে আমরা তাদের বিরুদ্ধে কাঠামোগত সিস্টেমেটিকভাবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিই। কিন্তু আমরা সামগ্রিকভাবে এখানে আমরা ঐক্যমত হইতে পারিনি এবং আমরা এই কাজটা করতে পারিনি। তো এটা যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যে প্রশাসনের সাথে ব্যর্থতা, আমি মনে এটা শুধু তাদের ব্যর্থতা আমি এটা মনে করি না, বরং এটা আমি মনে করি যে আমরা সহ এখানে যারা রাজনৈতিকভাবে আমরা ছিলাম এখানে সবারই এই ব্যর্থতার দায় আছে। আর আপনি আরেকটি যে প্রশ্ন করেছেন জুলাই জাদুঘর খোলা নিয়ে, সেটা উদ্বোধন নিয়ে, সেটি জুলাই জাদুঘরের যেই সর্বশেষ আপডেটটি ছিল এটা প্রায় ইলেকশনের ওই সময়কালীন সময়ে কাজটা প্রায় সম্পূর্ণের দিকে গিয়েছে। এখন জুলাই জাদুঘরের যে অবস্থা আছে এটা চাইলে উদ্বোধন করা সম্ভব, এবং সেই প্রেক্ষিতেই নাহিদ ইসলাম বন্য যারা এই বিষয়ে কথা বলছেন সবাই আসলে জুলাই জাদুঘর যাতে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেই জন্যই বলছেন। আর আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে ছাত্র নেতৃত্বের যারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়েছে জুলাইয়ের পরপর এই ধরনের ঘটনা ঘটেছে। যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা আপামত ছাত্র জনতার প্ল্যাটফর্ম ছিল, সেখানে ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে সাধারণ মানুষজন কিন্তু সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, এবং জুলাই পরবর্তী সময়ে সমন্বয় করেছে নানা জায়গায়। আমরা দেখেছি যে ছাত্রদলের নেতারা চাঁদাবাজি করতে গিয়েছে, আমরা দেখেছি যে বৈষম্যবিরোধীতে কোনো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু বৈষম্যবিরোধী সমন্বয় ট্রুলি তারাও গিয়েছে। তো এই ধরনের ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটেছে, এবং সেই কারণে অবশ্যই ছাত্র নেতৃত্বের মোরালের উপর এই ধরনের ঘটনাগুলো কিন্তু আঘাত হেনেছে, এবং আমি পার্সোনালি এটার অনেক সমালোচনা করেছি। এই ধরনের ঘটনাগুলো ঘটার পিছনে অনেক রাজনৈতিক কারণও ছিল, আবার অনেকে স্বতঃস্ফূর্তভাবে এই ধরনের ঘটনায় জড়িয়েছে, কিন্তু এটা কিন্তু সামগ্রিক ছিল না। আপনি দেখবেন যে সামগ্রিকভাবে বাংলাদেশে যেই চাঁদাবাজির মডেল ছিল আওয়ামী লীগের, সেই চাঁদাবাজির মডেলে অনেক জায়গায় বিএনপির লোকদের নাম এসেছে। এবং আপনি ঢাকা শহরে আপনার যে চায়ের স্টলগুলো, সেই স্টলগুলোতে আপনি দেখবেন যে কারা চাঁদাবাজি করেছে 5 আগস্টের পরে, এবং খুবই কালেকটিভভাবে এই জিনিসটা বিএনপির নাম সবচেয়ে বেশি এসেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং বিভিন্ন গণমাধ্যমে এসেছে। আমি একটা আমার মনে নাই সমকাল অথবা কোন একটা পত্রিকা আমি এখন খুঁজলে বাইর করতে পারবো, সেখানে ঢাকা শহরের সিন্ডিকেটগুলো কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং বিএনপি নেতারা কিভাবে সেগুলোর সাথে যুক্ত, এই বিষয়গুলো সামনে এসেছে। তবে রিসেন্টলি আমি একটা জিনিসে আশা পাচ্ছি, সেটা হচ্ছে রিসেন্টলি অনেক জায়গার মধ্যে এই বিষয়গুলো কমে এসেছে, বিশেষ করে নির্বাচনের পরপর। আমি এটার জন্য বিএনপিকে আমি সাধুবাদ জানাবো, অনেক জায়গায় তারা স্ট্রং ভূমিকা নিয়েছেন, আবার এখনো অনেক জায়গার মধ্যে বিএনপি নেতাকর্মী এই চাঁদাবাজি সিস্টেমের সাথে জড়িত আছে। তো সামগ্রিকভাবে জুলাইকে আসলে বিতর্কিত করার সুযোগ নেই, জুলাই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হয়েছে, কিন্তু জুলাইয়ের আন্দোলনকারীরা যদি ব্যক্তিগতভাবে কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হয়, এবং সেটা যেই হোক, এটা যদি আজকে শিখবে ভাই যতক্ষণ জুলাইয়ের পক্ষে আছে আমি তার পক্ষে আছি, সে জুলাই বাইরে গেলে আমি তার পক্ষে না, নাসিবের ক্ষেত্রেও সেম, আমার ক্ষেত্রেও সেম। তো এখানে যদি কেউ ব্যক্তি আকারে বাইরে যায় অবশ্যই সে আসলে ব্যক্তি আকারেই যাচ্ছে, বরং জুলাই আকারে যাচ্ছে না আমরা মনে করি। আমরা একেবারে আলোচনার শেষ দিকে আছি, একটু একটু করে সবার কাছে আসতে পারবো। শিবগা, যেটি অভিযোগ মানে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনাদের সঙ্গে ছাত্রদলের যে সম্পর্ক, দৃশ্যমানভাবে একটা বড় রকমের দূরত্ব, দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্য আলাদা, দূরত্ব থাকাই স্বাভাবিক, কিন্তু বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনাকে কেন্দ্র করে, চট্টগ্রামের ঘটনাকে কেন্দ্র করে বেশ ভালো রকমের অস্থিরতা তৈরি হয়েছিল, যদিও এখন একটু প্রশমিত। তো এই যে বিবদমান দুটি ছাত্র সংগঠনের মধ্যে যে ধরনের বড় রকমের দূরত্ব
এবং কথায় কথায় একজন আরেকজনকে ব্যাশিং করা এক ধরনের, সেটি কিন্তু আছে। এই পরিস্থিতির মধ্যে তাহলে আপনারা কি একেবারেই মনে করেন ক্যাম্পাসগুলোতে ফ্যাসিবাদের শক্তি যারা চলে গেছে তারা কি রিভাইভ করার সুযোগ নেবে না আপনাদের মধ্যে এই পরিস্থিতির মধ্যে? আসলে আমরা বর্তমানে যেটা দেখছি সেটা হলো যে আমাদের আসলে বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, সেই কালচারে আসলে এটা হলো একটা অ্যান্টাগনিস্টিক একটা অবস্থা, একজন আরেকজনের বিপক্ষে সবসময় থাকে রাজনীতিতে, এটাই আসলে হয়ে থাকে। তো এই জায়গা থেকে আমরা জাস্ট এতটুকু এখানে বলা যায় যে অন্তত আমাদের অনেক দূরত্ব আছে, ঠিক আছে, আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের বিভিন্ন জায়গায় আসলে দূরত্ব আছে। কিন্তু আমি যেটা মনে করি যে জুলাইয়ের প্রশ্নে আমাদের আসলে কোনো দূরত্ব থাকার কথা না, যদিও আমরা আসলে বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যে দেখেন নীলুফার মনি চৌধুরী যখন এই যে আমাদের আন্দোলন, আমাদের জীবনের একটা গ্লোরিফাইড মুহূর্ত আমরা বলতে পারি, যে আমরা আসলে তো এই জুলাই আমাদের জন্য একটা অন্যরকম ব্যাপার, অন্যরকম মেমোরিজ। তো আমাদের সবচেয়ে বড় অর্জনটাকে উনি যেভাবে ডিফেম করার চেষ্টা করছেন, তো সে জায়গায় আমরা দেখেছি যে ছাত্রদলের পক্ষ থেকে হয়তো বা রাকিব ভাই তার বিরুদ্ধে একটা কাউন্টার দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে আসলে দেখি না। অথবা তাকে এমনিও যদি শাসায় দেওয়া হতো যে আপনি আসলে এ ধরনের, যেটা নাসির ভাই স্বীকার করেছেন একটু আগে, যে আপনি এই সীমা লঙ্ঘন করছেন অথবা আপনি এভাবে বলতে পারেন না, এটাও তাকে কিন্তু জানানো হয় না। তো এই জায়গা থেকে আপনি মানে এতটুকু অন্তত আমরা দেখেছি যে আমরা আসলে যদি স্বীকার না করি যে জুলাইয়ের পরে আমাদের কি পরিবর্তন হয়েছে, তাহলে আসলে আমরা বলবো যে আমরা আসলে এক প্রকারের মানে মিথ্যার মধ্যে আছি। আসলে কিন্তু জুলাইয়ের পরে অনেক পরিবর্তন হয়েছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালচারে কত পরিবর্তন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ইসলামী ছাত্র শিবির সেখানে ডাকসু নির্বাচনে জিতেছে, জেতার পরে শিবির কিন্তু গেস্ট রুম গণরুম প্রতিষ্ঠা করে নাই, ঠিক আছে। আবার মনে করেন যে ছাত্রদল ক্ষমতায় এসেছে, ছাত্রদলও সেটা করে নাই বা পারে নাই। তো এরকম যেহেতু আমাদের অনেকগুলো জায়গায় আমাদের দূরত্ব থাকবে জায়গায়, কিন্তু আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় স্থানীয় পর্যায়ে, যেমন আমাদের গাইবান্ধায়, সেটা আসলে ছাত্রদল না, কিন্তু সেখানে যুবদল এবং বিএনপির নেতৃবৃন্দ সেখানে আমাদের একজন কর্মীর উপরে হামলা চালায় তাকে শহীদ করেছে। তো এই জাতীয় জায়গাগুলো, ব্যাপারগুলো থাকে যেগুলো ছাত্রদলের মাদার অর্গানাইজেশন হিসেবে তারা আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন। বাকের মজুমদার মানে হচ্ছে দুই একটি বিষয়ে একদম সুনির্দিষ্টভাবে বলেছেন, চাঁদাবাজি সহ যাবতীয় নীতিবাচকের বিষয়ে বিএনপির উপর যেরকম দোষারোপ করেছেন, এটি আমি মনে করি উনি আরেকটু সমভাবে বলতে পারতেন। আমরা 5 তারিখের পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, ছাত্র শক্তির অনেককে অপরাধ কাজকামে জড়িত থাকতে দেখেছি, গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমরা বলছি না যে পরিস্থিতিটা তৈরি না, এটি অনেকেই গণমাধ্যমে অনেক সময় ভুলভাবেও ব্যাখ্যা নিউজ হচ্ছে, কিন্তু কিছু কিছু নেতাকর্মীরা তো সত্যিকার অর্থে হয়তো দোষ ত্রুটি করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তিনি যেভাবে একদমই বিএনপির উপর বলেছেন অন্য কেউ করছে না, এটি এক ধরনের অবিচারী মনে হবে। তারপরে আমি মনে করি একদম সর্বশেষ, আমি মনে করি জুলাইয়ের প্রশ্নে বা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। জুলাইকে নিয়ে কোনো ধরনের ব্যবসা বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে করা হচ্ছে না, ভবিষ্যতে করা হবে না। আমরা এই বিষয়ে অত্যন্ত একমতভাবে আমরা এগিয়ে যেতে চাই। নাসির ভাইয়ের কথার সাথে এখানে হ্যাঁ উনি অনেকটাই সঠিক বলেছেন, তবে বিএনপির নামটা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, বিএনপির নামটা সারা দেশে সামগ্রিকভাবে বেশি এসেছে। আর জুলাইয়ের মধ্যে একটা বড় পরিবর্তন যেটা এসেছে, আমি ছাত্রদলকে ধন্যবাদ জানাবো, সেটা হচ্ছে যে পাওয়ার অর্গানাইজেশন কখনোই তার পাওয়ার পার্টির ওইভাবে বিরোধিতা করতে আমরা বাংলাদেশে দেখি নাই, অন্তত আমার যেই গড়াকালীন সময়ে। এখানে ছাত্রদলের সভাপতি রাকিব ভাই যখন বিএনপির নেত্রীকে কাউন্টার দিয়েছেন, আমি মনে করি যে জুলাইয়ের মধ্যে দিয়ে এই ধরনের আসলে তিনি এই মানসিকতা পেয়েছেন, নতুন সংস্কৃতি তৈরি হচ্ছে। তো আমরা জুলাই প্রতি আস্থা রাখবো এবং যারা দেখছেন আজকের অনুষ্ঠান তাদেরকেও আহ্বান করবো যে আসলে আমরা একসাথে দেশ গড়ার যে শপথ আমরা জুলাই নিয়েছি, ইনশাল্লাহ আগামী বাংলাদেশে এখানে ফ্যাসিলিটি বিরোধী যারা আছে কেউ এই দেশের জনগণের সাথে সেই মানসিকতা প্রকাশ করবে না, যেটা আসলে জনগণ তাদের থেকে দূরে সরে যায়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের তিনজনকেই। আমরা বিশ্বাস করি আলোচনার আপনি যে শিরোনাম নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এই শিরোনামের উদ্দেশ্য ছিল এটি যে নিজেদের আত্মোপলব্ধি বা আত্মসমালোচনাগুলোর জায়গাগুলো আসলে কি, যারা এই জুলাইকে ধারণ করেন তাদের মাঝে, সেগুলো আমরা বোঝবার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। ভালো থাকবেন।